আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় জানালেন দলের নেতারা। সাবেক প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোটের অভিজ্ঞতার জন্য ঢাকায় ইসির মক ভোটিং আয়োজন। নারী পুরুষ মিলে অংশ নিচ্ছেন 500 ভোটার। গণতান্ত্রিক যাত্রায় মব ভায়োলেন্স সহায়ক নয় বলছে বিএনপি। সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি না করার আহ্বান। যে কোনো ভুলের জন্য বারবার ক্ষমা চাইবেন বললেন জামায়াতে আমির। জনপ্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ। এবং উচ্চ মূল্যের ফল ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। নতুন প্রযুক্তি পরিশ্রম আর সাহসিকতায় কৃষির চেহারা বদলে গড়ছেন দৃষ্টান্ত। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। বিএনপি নেতারা জানিয়েছেন দুদিনে তার অবস্থার উন্নতি হয়নি। রোববার থেকে হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আছেন। রাহুল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন আমাদের জানান। সোহেল, আপনাকে ধন্যবাদ। আসলে গত 23 নভেম্বর অর্থাৎ রবিবার রাতে তিনি এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং সেদিন থেকে জানানো হয় যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন সহ বেশ কিছু সমস্যা রয়েছে এবং তার জন্যই কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমরা দেখেছি যে এরপর থেকে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে যেমন সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়ায়ও সবাই আসলে জানতে চায় যে তার কি অবস্থা। গতকাল আমরা দেখেছি যে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা সংকটজনক এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা তিনি নিজে বিবৃতি দিয়েছেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এ নিয়ে উদ্বেগ কিংবা উৎকণ্ঠা যাই বলি না কেন সেটি বেড়েছে এবং গত রাতে আমরা দেখেছি এখানে কিন্তু বিএনপির মহাসচিব সহ বিএনপির যারা সিনিয়র নেতারা তারা এসেছেন। আমরা দেখেছি যে এই সরকারের যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এসেছিলেন এবং সবাই কিন্তু আসলে যেটি বলেছেন যে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এবং সবাই দোয়া চাচ্ছেন। তবে গত রাতে যে অবস্থা ছিল তিনি সিসিইউতে আছেন এবং সেখানেই আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য তার চিকিৎসার জন্য কিন্তু অনেক আগে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছিল। সেই মেডিকেল টিম তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আমরা দেখেছি যে এই বছরই জানুয়ারিতে তিনি গিয়েছিলেন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য, সেখানে প্রায় 117 দিনের মতো ছিলেন। সেখান থেকে ফিরে তিনি তার গুলশানের বাসভবনেই চিকিৎসা নিচ্ছিলেন। মাঝে মাঝে হাসপাতালে আসতেন, কিছু ডায়াগনোসিসের পরে তিনি কিন্তু আবার বাসায় ফিরে যেতেন। তবে এবার আমরা দেখেছি যে গত রোববার রাতে ভর্তি হওয়ার পর থেকে এই হাসপাতালে তিনি এখানেই আছেন। প্রথম 3-4 দিন তিনি তার কেবিনেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে গতকাল থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তিনি সিসিইউতে আছেন অর্থাৎ করোনারি কেয়ার ইউনিট, সেখান থেকেই তার চিকিৎসা চলছে। আসলে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাচ্ছেন না
কিংবা সংবাদ সম্মেলন করে কিংবা কোনো ব্রিফ করে যে তার শারীরিক অবস্থা জানাবেন সেটি করছেন না। যখন বিএনপি নেতারা আসছেন কিংবা আমরা কখনো হয়তো বা মাঝে মাঝে ফোনে কথা বলে তার শারীরিক অবস্থাটা জানতে পারছি। তবে আমরা দেখেছি যে যেটি দল বিএনপির পক্ষ থেকে শুরু করে দলের অ্যাক্টিং চেয়ারম্যানও কিন্তু দোয়া চেয়েছেন এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আসলে কালকে রাতের যে অবস্থা ছিল সেটা এখন অপরিবর্তিত রয়েছে। আমরা আছি, যদি চিকিৎসকরা কিছু জানায় কিংবা দলের কোনো সিনিয়র নেতা এসে আমাদেরকে তার সর্বশেষ অবস্থা জানান আমরা নিশ্চয়ই জানাতে পারবো। সোহেল, রাহুল, আপনাকে ধন্যবাদ। বিএনপি নেতারা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্ঞান রয়েছে, তবে সংকটাপন্ন অবস্থা কাটেনি। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, প্রয়োজন বুঝে চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। নাজিব বেগের রিপোর্ট। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। চিকিৎসকরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। দল থেকে বলা হয় সংকটাপন্ন অবস্থা খালেদা জিয়ার। শুক্রবার রাতে হাসপাতালের সামনে ভিড় করেন উদ্বিগ্ন নেতাকর্মীরা। বেগম জিয়ার খোঁজ নিতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান অবস্থা ভালো নেই বেগম জিয়ার। হাসপাতালে আসতে থাকেন বিএনপির সিনিয়র নেতারাও। কথা বলেন বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়েও। আমার কাছে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। আরও একটু ইমপ্রুভ চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে আসেন ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী। মহান রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার জন্যে তার সুস্থতা অনেক জরুরি আমরা মনে করি। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির মতো নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি লন্ডনে গিয়ে দেশে ফেরেন 6 মে। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো রকম ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে অভিজ্ঞতার জন্য ঢাকায় মক ভোটিং কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। রাজধানীর শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালে শুরু হয়েছে মক ভোটিং কার্যক্রম। দুপুর 12টা পর্যন্ত চলবে মক ভোটিং। নারী পুরুষ মিলে মোট 500 ভোটার আজ ভোট দিচ্ছেন। সত্যিকারের নির্বাচনের মতোই ভোট গ্রহণ, কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই আছে এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোটও দিচ্ছেন। শুধু থাকছে না রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক। নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে।
গণতান্ত্রিক যাত্রায় মব ভায়োলেন্স সহায়ক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সাংবাদিকদের রাজনৈতিক লেজুরবৃত্তি করা উচিত নয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, নতুন বাংলাদেশ গঠনে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। শাকির আদনানের রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন জাতীয় প্রেস ক্লাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ সময়ে রক্তচক্ষু উপেক্ষা করে সাংবাদিকদের সত্য প্রকাশ করতে হবে। আমাদের বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। প্রধান উপদেষ্টাও বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে চান, তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে না বলার জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো দলের মধ্যে দ্বিমত নাই। আয়োজনের প্রধান অতিথি বিএনপির মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। ভিন্ন মত প্রকাশের স্বাধীনতাকে মূল্য দিতে হবে। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান, চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরও শক্তিশালী হতে হবে, আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলেই দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। সাংবাদিকদের সাপ্তাহিক ছুটির দুদিন, আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা সহ ৩৯ দফা দাবি তুলে ধরেন সাংবাদিক নেতারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা ভুলের ঊর্ধ্বে নন, যে কোনো ভুলের জন্য বারবার ক্ষমা চাইবেন, কিন্তু এই ক্ষমা চাওয়াকে কেউ কেউ অন্যভাবে উপস্থাপন করে। তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির হিসেবে শপথ নিয়ে এসব বলেন তিনি। এ সময় জনপ্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শফিকুর রহমান। তাহফিমুল ইসলামের রিপোর্ট। তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসাবে শপথ নিলেন ডাক্তার শফিকুর রহমান। তৌফিক দান করুন, আমিন আমিন সুম্মা আমিন। শপথ অনুষ্ঠানে ছিলেন সারা দেশ থেকে আসা জামাতের শীর্ষ নেতৃবৃন্দ, এছাড়াও ছিলেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শপথ অনুষ্ঠান শেষে বিভিন্ন ইস্যুতে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার, তারপরেও তো আমরা মানুষের সংগঠন। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমার মুঠেই নয়, আমাদের ধারাও ভুল ত্রুটি হয়ে যায়। আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকব। একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের প্রতি শ্রদ্ধাশীল হতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান জামাতের আমির। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে, ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। এ সময় তিনি ৪৭, ৫২, ৭১ এবং ২৪-এর প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণ করেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। টানা মৌসুমী বৃষ্টি ও সম্প্রতি কয়েকটি ঝড়ের পর এই বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। সুব্রত গাইনের রিপোর্ট। এশিয়া অঞ্চলে বন্যা ও ভূমিধস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমিত্রা এলাকায়। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মৃত্যু ১৫০ শতাধিক ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৮০ জনের মতো। ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার ঘরছাড়া হয়ে
আশ্রয়কেন্দ্রে রয়েছেন। ভয়াবহ পানির কারণে বেশ কিছু এলাকায় এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন খাবার ও পানি শেষ হয়ে গেছে। বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভূমিধসের কারণে প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত মারা গেছে প্রায় 150 জন। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত 35 লাখ মানুষ। কিছু শহরে বৃষ্টি থামলেও রাস্তায় এখনও হাঁটু সমান পানি। বহু পরিবার বিদ্যুৎহীন রয়েছেন। মালয়েশিয়ায় ভারী বৃষ্টির শঙ্কা এখনও রয়ে গেছে। সাগর উত্তাল থাকায় ছোট নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে থাইল্যান্ডের বন্যা কবলিত হোটেল থেকে প্রায় 1,500 মালয়েশিয়ানকে উদ্ধার করা হয়েছে। আরও 3 শতাধিক আটকে আছে, যাদের উদ্ধারে কাজ চলছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণে 50 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢলে বহু অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে। ক্রান্তীয় ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এখনও ঝুঁকিতে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সুব্রত গায়েন, চ্যানেল আই। দেশে বিচিত্র ও উচ্চ মূল্যের ফল ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন অনেক নতুন ও তরুণ উদ্যোক্তা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতায় তারা যেমন বদলে দিচ্ছেন কৃষির চেহারা, তেমনি গড়ে তুলছেন সাফল্যের নতুন দৃষ্টান্তও। ঠিক তেমনি এক উদ্যোক্তা মাগুরার নাসির হোসেন। তার মতে জলবায়ুর বিরূপ প্রভাবের এই সময়ে কৃষক ও উদ্যোক্তাদের টিকে থাকতে প্রয়োজন ফসলের বীমা বাস্তবায়ন করা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাগুরার রাউতলা গ্রামের তরুণ কৃষক নাসির হোসেন এখন অনেকটাই বদলে যাওয়া এক উদ্যোক্তা। 2021 সালে যার বাগান ছিল 45 বিঘা, আজ সেখানে খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে 150 বিঘায়। প্রথম অবস্থায় তো আর্থিক প্রবলেম ছিল, আপনাকে বলছিলাম, আপনি একটা লোনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখান থেকে স্যার পেয়ারা আছে প্রায় 75 বিঘা, মালটা আছে প্রায় 40 বিঘা, আর বাকিটা স্যার সবজি আছে, পেঁপে, লাউ, কফি, কিছু অ্যাভোকাডো আছে স্যার। লোন শোধ হয়েছে স্যার? পরের বছর শোধ করে দিয়েছি, পরবর্তীতে ওঠানোর প্রয়োজন হয়নি। নতুন করে সংযোজন করেছেন ড্রাগন ফল, যার উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম আলো প্রযুক্তি। তবে ড্রাগন উৎপাদনে ক্ষতিকর টনিক ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এই উদ্যোক্তা। টনিক ব্যবহার করলে দেখা যায় যে ফলের এক সাইড সবুজ থাকে, এক সাইড লাল থাকে, দেখতে একটু কেমন লাগে। এগুলো মার্কেটের চাহিদা কম, গাছেরও ব্যাপক ক্ষতি হয়। অর্থাৎ একটা গাছের জীবনকাল কিন্তু ওইটা দিলে কমে যায়। প্রতি বছরই জলবায়ুর বিরূপ প্রভাব, অনিশ্চিত আবহাওয়া আর রোগবালাইয়ের কারণে নাসির সহ দেশের অনেক কৃষককে পড়তে হচ্ছে নানা চ্যালেঞ্জে, যা মোকাবেলায় সরকারি উদ্যোগ নেওয়ার দাবি তার। উৎপাদন করে ফসল হারভেস্ট করা পর্যন্ত এখানে প্রচুর টাকা বিনিয়োগ থাকে, এবং এমন হতে পারে যে ফসল ওঠার আগে একবারে পুরো ফসলটা নষ্ট হয়ে গেল। তাতে দেখা যাচ্ছে আমাদের মতো অনেক কৃষক বা অনেক উদ্যোক্তা স্যার একদম নিঃস্ব হয়ে যায়। এই কারণে স্যার যদি আমাদের একটা ইন্স্যুরেন্স থাকে, তাহলে স্যার আমরা এখান থেকে কিছুটা ফিডব্যাক পেতে পারি। নাসির হোসেনের মতো তরুণ কৃষি উদ্যোক্তারা মনে করছেন আগামীর ফল ফসল বা মিশ্র চাষ কিংবা বাণিজ্যিক কৃষি করার জন্যে শস্য বীমা খুবই জরুরি। কারণ এ পরিমাণ বিনিয়োগে ফসল মার খেলে তারা পথে বসবে। অন্যদিকে কৃষক সংগঠনের ব্যাপারেও তিনি জোরালোভাবে বললেন। মাগুরার রাউতলা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন রাত 9:45 হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার খানিকক্ষণের বিরতি। সংবাদে আবারও আমন্ত্রণ। হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃত্যু বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 79 জন। এখনও নিখোঁজ বহু মানুষ। আবাসিক টাওয়ারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বাইরে লাগানো দাহ্য পলিস্টাইরিন ও নির্মাণের নিরাপত্তা জালকে দায়ী করেছে কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ভবনের সংস্কার কাজের দুর্নীতির অভিযোগে 8 জন প্রকৌশলী ও ঠিকাদারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। এখনও 89 জনের মরদেহ শনাক্ত হয়নি এবং 16 জনের মরদেহ ভবনের ভেতরেই রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় স্বজনদের ছবি দিয়ে নিখোঁজদের শনাক্ত করতে সহায়তার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনের কারণ জানতে কাজ করছে তদন্ত কমিটি। এবার নিটল টাটা কৃষি সংবাদ।
মেহেরপুরে এবছর ক্ষেতে বৃষ্টির পানি জমে থাকায় শীতকালীন চাষাবাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বোরো ও গম আবাদ বাড়ানোর পরিকল্পনা করছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। দখল, গাছ নিধন সহ বন খেকোদের দৌরাত্মে হুমকিতে ঢাকার ফুসফুস খ্যাত দেশের তৃতীয় বৃহত্তম মধুপুরের শালবন। এতে বনের আদি পরিবেশ ধ্বংসের পাশাপাশি হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। সংকট সমাধানে মধুপুর শালবন পুনরুদ্ধারের মহাপরিকল্পনা নিয়েছে বন বিভাগ। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় জানালেন দলের নেতারা। সাবেক প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোটের অভিজ্ঞতার জন্য ঢাকায় ইসির মক ভোটিং আয়োজন। নারী পুরুষ মিলে অংশ নিচ্ছেন 500 ভোটার। গণতান্ত্রিক যাত্রায় মব ভায়োলেন্স সহায়ক নয় বলছে বিএনপি। সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি না করার আহ্বান। যে কোনো ভুলের জন্য বারবার ক্ষমা চাইবেন বললেন জামায়াত আমির। জনপ্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ। এবং উচ্চমূল্যের ফল ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতায় কৃষির চেহারা বদলে গড়ছেন দৃষ্টান্ত। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।